সাউন্ডের সমস্যা করে। জুমে কি সাউন্ডের সমস্যা? জুমের সাউন্ডের সমস্যা করে। শুভ সন্ধ্যা। আমাকে শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি লিজা। তারটা একই জায়গায় আছে কিন্তু কেন নয়েজটা হচ্ছে আসলে বুঝতে পারতেছি না। ধন্যবাদ লিজা। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমাদের আজকে এবং আগামীকাল এই টাইমে ফ্রি ক্লাস কনফারেন্স রাখবো। ঠিক আছে, সাউন্ড যদি এখন ঠিক আছে তারপর কথা বলা শুরু করি। এখানে বেশ কয়েকজন জয়েন করেছেন। তিনটে মনে হয় কেউ কেউ ছিলেন। তিনটে আমি চর্যাবোধ নিয়ে কিছু কথা বলেছিলাম, কারণ ওটা যেহেতু প্রাইমারি ব্যাচ ছিল আমাকে মধ্যযুগ পড়াতে হলো এক ক্লাসে। আর এখানে আমরা শুধু চর্যাবোধ নিয়ে কথা বলবো আজকে পুরো ক্লাসে। ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি স্যার। ওকে, তাহলে আপনারা জানেন ইতিমধ্যে সার্কুলার কিন্তু হয়ে গেছে আপনাদের। ময়মনসিংহ বাসী না, ময়মনসিংহ। হ্যাঁ, কয়েক মাস যাবত ময়মনসিংহ আসতেছি না। ঠিক আছে, পড়াশোনা করেন, পরীক্ষা তো সামনে চলে আসছে। তো সার্কুলার দেখেছেন তো আপনারা? সাউন্ডের প্রবলেম স্যার, কি যে করবো। ময়মনসিংহ কবে আসছে সেটা আমি জানি না। ওয়ালাইকুম সালাম। অনেক, তুমিও অনেক, কি বলবো, জ্ঞানী ব্যক্তি আর কি এক কথায়। তোমার শিক্ষার্থীরা তোমার ক্লাস খুব মিস করে, বুঝতে পেরেছো? অনেক, তুমি যেখানে যাও তোমার খুব সুনাম শুনে আমার খুব ভালো লাগে। শুভকামনা অনেক তোমার জন্য। ময়মনসিংহ স্যার যে রুটিন হলেই আসবো স্যার। আমাকে ওই দুপুরে বেঁচে কয়েকজন বলতেছিল কখন আসবো, অনেকে ইনবক্স করে। স্যার ভালো আছি, আমি ভালো আছি। পঞ্চাশের কোন নতুন ব্যাচ আসবে কিনা, সম্ভবত 50-এর নতুন ব্যাচ আসবে না স্যার। কোর্স ফি কত আপনাকে ওই কনফারেন্স অফিস কর্তৃপক্ষ আপনাকে আশা করি নক দিবে, জানাবে। আর ডায়ালগ মিস করতেছো, কি ডায়ালগ দিয়ে আমি যে মিস করতেছো।
ওকে, তো তোমরা অনেকে আছো আমার মানে বিভিন্ন ব্রাঞ্চের শিক্ষার্থী, আর আপনারা অনেকে হয়তো বাইরে আছেন। তাহলে আমরা শুরু করি ক্লাস। আমাদের প্রথম ক্লাসটা শুরু হবে যোগ বিভাগ থেকে। একটু আগে আমি সেম ক্লাসটা নিলাম যোগ বিভাগ থেকে। যাই হোক, যোগ বিভাগ আমরা একটু লিখি। সবাই তো ওই সময় ক্লাস করেনি, এই জন্য যোগ বিভাগ লিখেন। প্রথমে লিখবেন প্রাচীন যুগ। প্রাচীন যুগ লিখবেন 650 থেকে 1200। প্রাচীন যুগ 650 থেকে 1200। তারপর লিখবেন মধ্যযুগ। মধ্যযুগ 1200 থেকে 1800। লেকচার শিট কবে পাবো স্যার? আপনি যে ব্রাঞ্চে ভর্তি হয়েছেন সে ব্রাঞ্চে কথা বলবেন স্যার, তাহলে ওরা খুব সহজে আপনাকে আনসারটা দিতে পারবে। মধ্যযুগ 1200 থেকে 1800। তারপর লিখবেন আধুনিক যুগ 1800 থেকে বর্তমান। আধুনিক যুগ 1800 থেকে বর্তমান। ওকে, এই প্রধান তিনটা যুগে বিভক্ত আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস। এর মাঝখানে আরো কিছু যুগ আছে যেগুলো আমরা পড়বো পরীক্ষার জন্য। লিখবে অন্ধকার যুগ। অন্ধকার যুগ 1200 থেকে 1350। বারোশো থেকে 1201 থেকে 1350। এরপর লিখবেন প্রাক চৈতন্য যুগ। প্রাক চৈতন্য যুগ লিখবেন 1350 থেকে 1500। এটা নিয়ে মতভেদ আছে, কোথাও কোথাও পাবেন 1300 থেকে 1500, 1200 থেকে 1500। তো যেহেতু অন্ধকার যুগ আমরা স্বীকার করি, তো অন্ধকার যুগের পরের সময়টাই কি আসলে প্রাক চৈতন্য যুগ, এটাই বেশি যৌক্তিক আর কি। তারপর লিখবেন চৈতন্য যুগ। চৈতন্য যুগ লিখবেন 1500 থেকে 1600। ব্রেকেটে লিখবেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে। অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। আবার চৈতন্য যুগের আরেকটা বিকল্প লিখবেন 1500 থেকে 1700। ব্রেকেটে লিখবেন ডক্টর সুকুমার সেনের মতে। কাটাকাটি মিসিং কিছু একটা শব্দ, আসলে আমি ঠিক বুঝতেছি না কিছু শব্দ স্যার। ওকে, চৈতন্য যুগ 1500 থেকে 1700 হলো ডক্টর সুকুমার সেনের মতে। এরপর লিখবেন চৈতন্য পরবর্তী যুগ। চৈতন্য পরবর্তী যুগ 1600 থেকে 1800 অবলিক 1700 থেকে 1800। 1700 থেকে 1800। তারপর লিখবেন অবক্ষয় যুগ। অবক্ষয় যুগ অবক্ষয় যুগ এর এক নাম আছে যুগ সন্ধিকাল। যুগ
সন্ধি কাল বা দ্বিতীয় অন্ধকার যুগ, 1760 থেকে 1860, সরি 1760 থেকে 1860। অবক্ষয় যুগ, যুগ সন্ধিকাল বা দ্বিতীয় অন্ধকার যুগ, 1760 থেকে 1860। এই যোগ বিভাগ প্রত্যেকটি আমাদের জন্য লাগবে। ওকে, আমরা আজকে আলোচনা করবো শুধু প্রাচীন যুগ নিয়ে। তো প্রাচীন যুগ মানে আমাদের শুরু হবে চর্যাপদ থেকে। একটু লেখেন, দেখেন হেডলাইন দিয়ে দিবেন চর্যাপদ। আজকে আমরা পুরো ক্লাসে শুধু চর্যাপদই পড়বো। লিখো, প্রাচীন যুগে বাংলা ভাষায় রচিত একমাত্র সাহিত্যিক নিদর্শন চর্যাপদ। প্রাচীন যুগে বাংলা ভাষায় রচিত একমাত্র সাহিত্যিক নিদর্শন চর্যাপদ। তারপর চর্যাপদের রচনাকাল। চর্যাপদের রচনাকাল 650 থেকে 1200। চর্যাপদের রচনাকাল 650 থেকে 1200। ওয়ালাইকুম সালাম। চর্যাপদের রচনাকাল 650 থেকে 1200। তো রচনাকাল নিয়ে মতভেদ আছে, সেগুলো আমাদের জানতে হবে। একটু লিখবেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল 650 থেকে 1200। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল 650 থেকে 1200। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল এবং প্রাচীন যুগ 650 থেকে 1200। তারপর লিখো, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল 950 থেকে 1200। রেহানা রাইম, ভালো আছি স্যার, ওয়ালাইকুম সালাম। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে চর্যাপদের রচনাকাল 950 থেকে 1200। তারপরে ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদের রচনাকাল বলেন তো, সুকুমার সেনের মধ্যে চর্যাপদের রচনাকাল কত একটু বলেন তো। কেউ জানেন কিনা এই তথ্যটা? জানলে আমাকে একটু জানান, লিখেন জানলে। জানেন না, লেখেন 900 থেকে 1350। ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদের রচনাকাল 900 থেকে 1350। ওকে, 900 থেকে 1350। এবার আমরা চর্যাপদের আবিষ্কার বা আবিষ্কারের প্রেক্ষাপটে এরকম কিছু তথ্য লিখব।
একটু লিখবেন 1882 খ্রিস্টাব্দে। আমরা ইতিহাসের দু একটা তথ্য লিখে নেই, তারপর চর্যাপত্র শুরু করি। 1882 খ্রিস্টাব্দে রাজা রাজেন্দ্রলাল মিত্র সংস্কৃত বুদ্ধিস্ট 1882 খ্রিস্টাব্দে রাজা রাজেন্দ্রলাল মিত্র সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে নেপালের রাজ দরবারের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের একটি তালিকা প্রকাশ করেন। নেপালের রাজ দরবারের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের একটি তালিকা প্রকাশ করেন। কে প্রকাশ করেন? রাজা রাজেন্দ্রলাল মিত্র। ওকে, তো এই রাজেন্দ্রলাল মিত্রের সূত্র ধরেই কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী গিয়েছিলেন কোথায়? নেপালে। লিখেন 1907 খ্রিস্টাব্দে, আলাদা প্যারা, 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্থশালা ব্র্যাকেটে লিখবেন রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ সহ মোট 4টি হাতে লেখা প্রাচীন গ্রন্থ আবিষ্কার করেন। চর্যাপদ সহ মোট 4টি হাতে লেখা প্রাচীন গ্রন্থ আবিষ্কার করেন। গ্রন্থ 4টি হলো: 1 চর্যাচর্য বিনিশ্চয়, আমি একটু লিখে দিচ্ছি, নতুন কেউ থাকলে বানানোর সমস্যা হয়। 1 চর্যাচর্য বিনিশ্চয়, 2 নম্বর সরোজ বজ্রপাদের দোহা, বা সরহ পাদের দোহা। 3 কৃষ্ণাচার্যের দোহা, বা কৃষ্ণপাদের দোহা।
আমি নামগুলো কয়েকটা লিখে দিচ্ছি, যে কোনো একটা থাকতে পারে। কাহ্নুপাদের দোহা। আমরা যে পড়ি চর্যাপদের শ্রেষ্ঠ মানে সর্বাধিক পদ রচিতা কাহ্নুপা, তারই প্রকৃত নাম হলো কৃষ্ণাচার্য বা কৃষ্ণ। 4 নম্বর হলো ডাকার্ণব। চর্যাপদ আমরা বই পেলাম কয়টা? 4টা। এরপর লিখবেন 1916 খ্রিস্টাব্দে, 1916 খ্রিস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায়, হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় গ্রন্থ 4টি, গ্রন্থ 4টি কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায়, হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়, প্রকাশিত হয়। ওকে, লেখা শেষ। এবার লিখো চর্যাপদে, চর্যাপদ গ্রন্থে, হ্যাঁ চর্যাপদ গ্রন্থে পদ ছিল, পদ ছিল 50টি, মতান্তরে 51টি। পদ ছিল 50টি, মতান্তরে 51টি। পদ ছিল 50টি, মতান্তরে 51টি। এরপর লিখবেন পদকর্তা বা কবি ছিলেন, কবি ছিল, পদকর্তা বা কবি ছিল 23 জন, মতান্তরে 24 জন। মতান্তরে 24 জন। তাহলে মাথায় রাখতে হবে 23 জন, মতান্তরে 24 জন, আর 50টি পদ, মতান্তরে 51টি পদ। 24 এবং 51 কার মধ্যে? এটা হলো ডক্টর সুকুমার সেন, মানে বাংলাদেশের ইতিহাস বই 24 এবং 51 কথা বলেছেন, আর 23 এবং 50 বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। নাফিজে জান্নাত, ওয়ালাইকুম সালাম। এরপর লিখো পদ পাওয়া গেছে 46.5টি। পদ পাওয়া গেছে কয়টি? 46.5টি। ওকে, আমরা এখন আমরা এখন কি করব? চর্যাপদের কয়েকজন কবি সম্পর্কে ধারণা নিব, তারপরে আরো অন্যান্য কিছু চর্যাপদ সংক্রান্ত তথ্য লিখব। প্রথমে আমরা যে কবিটাকে লিখবো, মানে যার সম্পর্কে জানবো, তিনি হলেন লুইপা। একটু হেডলাইন দিয়ে দিবেন, লুইপা। লুইপা সম্পর্কে লিখবেন, তিনি চর্যাপদের আদি কবি। লুইপা চর্যাপদের আদি কবি, চর্যাপদের আদি কবি। তিনি পদ লিখেছেন 2টি,
1 নং এবং 29 নং। 1 নং এবং 29 নং। তার জীবনকাল 730 থেকে 810। 810 খ্রিস্টাব্দ। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আর কি, হ্যাঁ, তার জীবনকাল। তাহলে আমরা পেয়ে গেলাম চর্যাপদের আদিকবি লুইপা। তিনি পদ লিখেছেন কয়টি? 2টি। তিনি পদ লিখেছেন কয়টি? 2টি। 1 নং এবং 29 নং। 1 নং এবং 29 নং। এবং তার জীবনকাল আমরা জানলাম 730 থেকে 810 খ্রিস্টাব্দ। ওকে, এরপর লিখো হৃদয়। থ্যাংক ইউ। নুসরাত, অনেক সময় যে ইয়ারফোনটা একটু শব্দ হচ্ছে। এরপরে লিখবে স্যার, লুইপা বাংলাদেশে বাস করতেন। লামা তারানাথ আছে একজন বিখ্যাত ঐতিহাসিক, উনি বলছেন লুইপা বাংলাদেশের লোক। ওকে, লুইপা বাংলাদেশের লোক। ওকে, তার বেশ কিছু গ্রন্থ আছে, 5টা বই পাওয়া যায়। 2টা বইয়ের নাম লিখে রাখো যেগুলো খুব গুরুত্বপূর্ণ। তার গ্রন্থ লিখবে, লুইপার গ্রন্থ। 1 নম্বর অভিসময় বিভঙ্গ, এটা পরীক্ষায় এসেছিল। অভিসময় বিভঙ্গ। আরেকটা লিখে রাখো তত্ত্ব স্বভাব। আচ্ছা, 5টা লিখে দিই। 5টা তো মাত্র। বুদ্ধোদয়। 4 নম্বর বজ্র সত্য সাধন। 5 ভগবদা। ভসার। এরপর লিখেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তার গুরু সবরপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে লুইপার গুরু হলো সবরপা। ওকে, আপাতত লুইপা থেকে এই তথ্যগুলো লিখে রাখেন। লুইপার পরে লিখবেন সবরপা। লুইপা তো লিখলেন, এবার লিখেন সবরপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সবরপা চর্যাপদের প্রাচীনতম কবি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সবরপা চর্যাপদের প্রাচীনতম কবি। তিনি পদ লিখেছেন 2টি, 28 এবং 50। 28 এবং 50। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তিনি বাংলাদেশের লোক ছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তিনি বাংলাদেশের লোক ছিলেন। তার জীবনকাল লেখো 680 থেকে 760। 680 থেকে 760।
এরপর লিখো বিভিন্ন ভাষায় তিনি 16টি গ্রন্থ রচনা করেন। বিভিন্ন ভাষায় তিনি 16টি গ্রন্থ রচনা করেন। আরেকবার বলবো? আচ্ছা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তিনি বাংলাদেশের লোক ছিলেন এবং তার জীবনকাল হলো 680 থেকে 760 খ্রিস্টাব্দ এবং বিভিন্ন ভাষায় তিনি 16টি গ্রন্থ রচনা করেন। আশা করি লিখতে পেরেছেন। এইবার লিখবো আমরা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি কানহুপা। কানহুপাতে লিখবেন তিনি চর্যাপদের আদি কবি। তিনি চর্যাপদের আদি কবি। চর্যাপদের আদি কবি। এই সরি আমি আসলে অ্যাবসেন্ট হয়ে গেছিলাম হঠাৎ করে যে শব্দ কমেন্টস পড়তে গিয়ে। কানহুপা লেখেন সর্বাধিক পদ রচিত। সরি স্যার, খুবই দুঃখিত। কানহুপাতে লিখবেন সর্বাধিক পদ রচয়িতা। ওয়ালাইকুম সালাম আরিফ। ওকে, কেমন আছো আরিফ? আচ্ছা, তাহলে কানহুপা সর্বাধিক পদ রচয়িতা। এরপর লিখবেন তিনি পদ লিখেছেন 13টি। পদ লিখেছেন কয়টি? 13টি। তারপর লিখবেন পদ পাওয়া গেছে 12টি। আমরা যে কয়েকটা পদ পাইনি তার মধ্যে কানহুপার একটা পদ ছিল। তিনি পদ লিখেছেন 13টি, পদ পাওয়া গেছে কয়টি? 12টি। তাহলে পাওয়া যায়নি একটি। পাওয়া যায়নি একটি। সেই পদের নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, 24 নং। পাওয়া যায়নি একটি, সেটি হলো কত নং? 24 নং। ওকে, তারপর লিখবে ভুসুকুপা। ওনা থেকে তথ্য আমরা অনেক পাই। ভুসুকুপা নাইম কোথা থেকে বলছো তুমি? ভুসুকুপা তিনি দ্বিতীয় সর্বাধিক পদ রচয়িতা। সাথে লিখবেন 8টি। 8টি। তারপর লিখবেন পদ পাওয়া গেছে 7.5টি। পদ পাওয়া গেছে 7.5টি। এরপর তার রচিত 23 নং পদের 10 লাইনের মধ্যে প্রথম 6 লাইন পাওয়া গেছে। তার রচিত 23 নং পদের 10 লাইনের মধ্যে প্রথম 6 লাইন পাওয়া গেছে। তারপরে 23 নং পদটি খণ্ডিত আকারে কিন্তু পাওয়া গেছে। এরপর লিখো তার প্রকৃত নাম। ভুসুকুপার প্রকৃত নাম হলো শান্তি বর্মা। কোথাও কোথাও পাওয়া যায় শান্তি দেব। হ্যাঁ, প্রকৃত নাম শান্তি বর্মা। ওকে, উনি নালন্দা বিহারে থাকতেন। লিখো তিনি নালন্দা বিহারে বাস করতেন। উনি খুব অলস প্রকৃতি ছিলেন। অলস প্রকৃতি ছিলেন ভুসুকুপা। ভুসুকুপা মানে অলস। আচ্ছা, তার প্রকৃত নাম শান্তি বর্মা। এরপর ওই যে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিল সাজ্জি। মিলন আহমেদ, ভালো করে পরীক্ষা দাও।
লেকচারগুলো ভালো করে পড়ে যাবে, উদ্ধৃতিগুলো ভালো করে লেখার চেষ্টা করবে। ওকে, তো ভূসুকুপা বাস করতেন কোথায়? নালন্দা বিহারে। নালন্দা বিহারে। তারপর লিখবেন 49 নং পদে ভূসুকুপা নিজেকে বাঙালি কবি বলে পরিচয় দিয়েছেন। 49 নং পদে ভূসুকুপা নিজেকে বাঙালি কবি বলে পরিচয় দিয়েছেন। এরপর লিখো তার রচিত গ্রন্থ। এক নম্বর লিখবে শিক্ষা সমুচ্চয়। দুই সূত্র সমুচ্চয়। শিক্ষা সমুচ্চয়, সূত্র সমুচ্চয়, বোধি চর্চাবতার। বোধি চর্চাবতার। তাহলে ভূসুকুপার বই পেলাম তিনটা: শিক্ষার সমুচ্চয়, সূত্র সমুচ্চয়, বোধি চর্চাবতার। ওকে, এরপর লিখবেন সরহপা। লিখবেন তিনি তৃতীয় সর্বাধিক পদ রচয়িতা। তৃতীয়, সাথে লিখবেন চারটি। সরহপা তৃতীয় সর্বাধিক পদ রচয়িতা এবং উনি পদ লিখেছেন কয়টি? চারটি। তারপর কুক্কুরিপা। কুক্কুরিপা লিখো ধারণা করা হয় তিনি মহিলা কবি ছিলেন। ধারণা করা হয় তিনি কি ছিলেন? মহিলা কবি ছিলেন। এরপর লিখবেন তিনি পদ লিখেছেন তিনটি। তিনি পদ লিখেছেন তিনটি। নাম্বার তিনটা লিখে রাখো: 2, 20, 48। 2 নং, 20 নং, 48 নং। দুই নং, 20 নং, 48 নং। এরপর লিখো তার রচিত 48 নং পদটি পাওয়া যায়নি। তার রচিত 48 নং পদটি পাওয়া যায়নি। তাহলে কুক্কুরিপা পদ লিখেছেন তিনটা: 2 নং, 20 নং এবং 48 নং। এবং তার রচিত কত নং পদ? 48 নং পদটি পাওয়া যায়নি। এরপর লিখো তন্ত্রীপা। তিনি পদ লিখেছেন একটি, 25 নং। পদটি পাওয়া যায়নি। তিনি পদ লিখেছেন একটি, 25 নং। পদটি পাওয়া যায়নি। তবে মণিদত্তের টিকায় তার পদের ব্যাখ্যা আছে। মণিদত্তের টিকায় তার পদের ব্যাখ্যা আছে। তাহলে আরেকটা তথ্য লিখে রাখো: চর্যাপদের সংস্কৃত টিকাকার। সংস্কৃত টিকাকার মণিদত্ত। তিনি পদ লিখেছেন
একটি 25 নং পদটি পাওয়া যায়নি, কিন্তু মণিদত্ত টিকায় তার পদের কি আছে? ব্যাখ্যা আছে। কারণ টিকা তো অনেক আগে হয়েছিল। আমাদের কপিটা পেয়েছে 1907-এ। ওকে, এরপরে লিখবেন চর্যাপদে প্রবাদ বাক্য আলাদা করে। এবার আমরা কিছু তথ্যে যাই, আলাদা তথ্যে যাই। দেখুন, চর্যাপদে প্রবাদ বাক্য ব্যবহৃত হয়েছে 6টি। চর্যাপদে প্রবাদ বাক্য ব্যবহৃত হয়েছে কয়টি? 6টি। 1, আন চাহন্তে বিন ওঠা। আন চাহন্তে বিন ওঠা। 2, বর শুন গোহালি। কি মো দুধ বলন্দি। অনেক সময় লাইনগুলো চলে আসতে পারে, হ্যাঁ, এই জন্য একটু লিখে রাখবেন। এটা রচিত লিখে রাখতে হবে, কঙ্কন পা। আর এটা হলো সরহ পা। কঙ্কন পা একটা, সরহ পা একটা। 3 নম্বর, দুহিল দুধুকি। প্যান্টে সময়। 4, অপনা মাংসে হরিণা বৈরী। অপনা মাংসে হরিণা বৈরী। পাঁচ নম্বর লিখো, হাতের কাঙ্কন পালু দাপন। হাতের কাঙ্কন মালু দাপন। 6 নম্বর আমি নিচে লিখে দিচ্ছি, হারি তো হাত নাহি। নীতি আবেশী। এখানে এই পদগুলো কি করবেন? মুখস্থ করে ফেলবেন। এটা হলো সরহপার পদ, হ্যাঁ, এটা সরহপা। আর এটাও আবার আগের মধ্যে ঢ্যান্ডন পা। ঢ্যান্ডন পা। তার সরহপার 2টা প্রবাদ পাচ্ছি, ঢ্যান্ডন পার 2টা প্রবাদ পাচ্ছি, কঙ্কন উপার একটা প্রবাদ পাচ্ছি, আর একটা পাচ্ছি ভূষুক উপা। এই অর্থগুলো কি আপনারা জানেন নাকি বলতে হবে? কোনটার অর্থ বুঝতে সমস্যা হচ্ছে কিনা? সমস্যা হলে আমাকে নাম্বারগুলো জাস্ট লিখলেই হবে।
5 নং হাতের কাঙ্ক্ষন মালো দাপন। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাবে, এটাকে এইরকমও পাবে হাতেরে, হাতেরে, এটাই হাতের, হ্যাঁ, যেটা যেখানে কাঙ্কন মানে কি হাতের অলংকার, হ্যাঁ, দাপন মানে এখানে কি দর্পণ, মানে গ্লাস, মানে হাতে অলংকার আছে কিনা এটা দেখার জন্য দর্পণ মানে গ্লাসের দিকে তাকানোর দরকার নেই। হাতেরই কাঙ্কন মালু দাপন। ওকে, 2 নম্বর কি আছে? আন চাহন্তে বিনতা। 1 নম্বর কেউ বলছে আন চাহন্তে, আন মানে হলো এক, চাহন্তে বিনথা মানে একদিকে চাইতে গিয়ে অন্য দিক বিনষ্ট হয়ে যাচ্ছে, মানে একদিক তাকাতে গিয়ে আরেক দিক কি হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। আন চাহন্তে বিনথা মানে একদিকে তাকাতে গিয়ে অন্য দিক বিনষ্ট হচ্ছে আর কি। বর শুন, বর মানে হলো বরং, শুন মানে হলো শূন্য, গোহালি হলো গোয়াল ঘর। বরং ভালো শূন্য গোয়াল আর কি, মানে বরং ভালো শূন্য গোহাল। কি মু দুধ বলন দে, কি মানে তো কি বুঝো, মু মানে আমার, দুধ মানে হলো এখানে দুষ্ট অর্থে ব্যবহৃত হচ্ছে, বলন দে মানে বলদ, মানে শূন্য মানে আমার শূন্য গোয়াল ভালো, দুষ্ট বলদ দিয়ে কি হবে? ওই যে আমরা বলি না দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এটা আর কি। বরং ভালো শূন্য গোয়াল কি হবে আমার দুষ্ট বলদে, মানে বলদে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। হ্যাঁ হ্যাঁ, নুসরাত সুন্দর ব্যাখ্যা দিয়েছে। আর কোনটার ব্যাখ্যা তো আর বাকি নাই। ওকে, তাহলে আমরা এই প্রবাদ গুলো থেকে বেরিয়ে যাই, এরপরে লিখেন 3 নাম্বার কি আছে রে? দুহিল দুদুকি ব্যান্টে সামাই, মানে দহন করা দুধ, ব্যাট মানে হলো ব্যান্টে মানে হলো গাভীর বাট, সামাই মানে হলো প্রবেশ, মানে দহন করা দুধ বাটে ফিরিয়ে দেওয়া যায় না, মানে যে দুধ দহন করা হয়েছে সে দুধ পুনরায়, হ্যাঁ, ফিরে দেওয়া যায় না। অপনা মাংসে হরিণা বৈরী, মানে হরিণের মাংস সুস্বাদু, এই জন্য সবাই তাকে শিকার করতে চায়, মানে নিজের মাংস নিজের জন্য কাল হয়ে দাঁড়ায় আর কি। হাড়িতে ভাত নাই নীতি আবেশী, হাড়িতে খাবার নেই কিন্তু প্রত্যেকদিন কারো না কারো আগমন ঘটে, মানে পুরো প্রচন্ড মানে দুঃখ কষ্টের অবস্থা বর্ণনা করছে আর কি এখানে। ওকে, তো সবগুলো হয়ে গেল আপাতত। এরপর লিখবেন পদ রচয়িতাদের সম্মান সূচক পদবী পা। পদ রচয়িতাদের সম্মান সূচক পদবী পা। পদ রচয়িতাদের সম্মান সূচক পদবী কি? পা। এরপরে লিখবেন, আমরা আরো কিছু তথ্য লিখতে পারি। একটা বিখ্যাত পদ আছে, লিখো কম্বলম্বর পা রচিত। এই নামটা কোনো অনেকে শুনো নাই। পা, কম্বলম্বর পা রচিত পদের সঙ্গে রবীন্দ্রনাথের সোনার তরী কবিতার সাদৃশ্য আছে। কম্বলম্বর পা রচিত পদের সঙ্গে রবীন্দ্রনাথের সোনার তরী কবিতার কি আছে? সাদৃশ্য আছে। ওকে, সোনার তরী কবিতার কি সাদৃশ্য আছে, এই পদটা একটু লিখে রাখো। শুনে ভরলি, করুণা নাবি, রূপা থুই, নাহিকো ঠাবি। এটা থাবিও আছে কোথাও কোথাও। অর্থাৎ শুনেতে বুঝো, শুনে মানে হলো স্বর্ণ, ভরলি মানে হলো রাখা হলো,
করুণা মানে তো বুঝো দয়া, নাভি মানে হলো নৌকা, মানে আমার করুণার নৌকা স্বর্ণে বোঝাই। রূপা, রূপা তো বুঝো সিলভার, থুই মানে রাখা, রূপা থুই মানে রূপা রাখবো, নাহিকো ঠাবি জায়গা নাই। ওকে, তাহলে কম্বলম্বর পারচিত এই পদটার নাম্বার হলো 8 নং পদ। 8 নং পদের সঙ্গে রবীন্দ্রনাথের সোনারতরী কবিতার সাদৃশ্য আছে। সোনারতরী কবিতাটা কেউ যদি পড়েন দেখবেন এক দুটো লাইন আছে, ঠাই নাই ঠাই নাই ছোট সুতরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, একই কথা। ওকে, এরপর লিখবেন চর্যাপদের বিকাশ পাল শাসন আমলে। চর্যাপদের বিকাশ পাল শাসনামলে। চর্যাপদের বিকাশ পাল শাসনামলে। ওকে, তো মাঝে মাঝে জিজ্ঞাসা করতে পারে পরীক্ষা, মানে জানতে যেতে পারে চর্যাপদে বাঙালি কবি কে, বা নিচের কোন কবি বাঙালি কবি ছিলেন। তো চর্যাপদে 7 জন বাঙালি কবির নাম পাওয়া যায়। বুঝতে পেরেছেন, বাকিরা বাঙালি হতে পারেন, কিন্তু নিশ্চিতভাবে গবেষকরা নিশ্চিতভাবে বলতে পারছেন 7 জন বাঙালি। তাহলে একটু এই 7 জন নামটা একটু লিখে রাখেন। চর্যাপদের বাঙালি কবিরা হলেন, চর্যাপদের বাঙালি কবিরা হলেন, লিখো ধামপা। নামগুলো কি? ধামপা, তারপর লিখবে লুইপা, লুইপা, বিরুবাপা, বিরুবা, ধামপা বিরুবাপা। এরপর সবরপা, সবরপা, জয়ানন্দ, জয়ানন্দ পা, কুকুরিপা, কুকুরিপা। কয়জন হলো? 6 জন। আর ভূসুকু তো নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। 7 নম্বর লিখো ভূসুকু পা। ভূসুকু পা। ওকে, চর্যাপদের আরো কিছু তথ্য লিখবো। চর্যাপদের একটা তিব্বতী অনুবাদ আছে, লিখেন চর্যাপদের তিব্বতী অনুবাদক। চর্যাপদের তিব্বতী অনুবাদক, তিব্বতী অনুবাদককে একটু লিখেন। তিব্বতী অনুবাদক বলেছে স্যার, তিব্বতী অনুবাদক। তিব্বতী অনুবাদকের নাম কেউ জানেন না? এতক্ষণ তো লেখার কথা দিয়ে গেল। দেখেন চর্যাপদের তিব্বতী অনুবাদক কীর্তিচন্দ্র। চর্যাপদের তিব্বতী অনুবাদক কীর্তিচন্দ্র, কীর্তিচন্দ্র লিখেছেন। এই যে এস এম মাহফুজা ভুল আনসার কিন্তু দিয়ে দিলেন। অপশন দিলে পারি, আচ্ছা। তিব্বতী অনুবাদকের নাম হলো কীর্তিচন্দ্র। এরপর আরেকটা তথ্য লিখো,
1938 খ্রিস্টাব্দে, আলাদা তথ্য, 1938 খ্রিস্টাব্দে চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি। 1938 খ্রিস্টাব্দে চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেছেন ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি। ওকে, এরপর লিখবেন চর্যাপদ মূলত গানের সংকলন। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, এটা চর্যাপদ কি? চর্যাপদ মূলত গানের সংকলন। চর্যাপদ মূলত গানের সংকলন। গানের সংকলন। এরপর লিখো চর্যাপদ রচনা করেছেন, চর্যাপদ রচনা করেছেন বৌদ্ধ সহজজ্ঞানী সম্প্রদায়ের বৌদ্ধ সহজজ্ঞানী সম্প্রদায়ের অন্তর্গত বৌদ্ধ সহজিয়া সাধকগণ। বৌদ্ধ সহজজ্ঞানী সম্প্রদায়ের অন্তর্গত বৌদ্ধ সহজিয়া সাধকগণ। এরপর লিখবেন চর্যাপদে বাংলা ব্যতীত স্যার এটা তো আমি বলতে পারবো না এখন থেকে পড়লে 50তম বিসিএস পাস করা সম্ভব কিনা, আপনার প্রিপারেশন কোন পর্যায়ে আছে সেটা তো আমি জানি না স্যার। তো আর যেহেতু 2 মাস সময় আছে, পড়েন সিরিয়াসলি, পাস করলে তো ভালো, না করলে তো লস নাই, তাই না? এখন বলুন তো চর্যাপদে কয়টি ভাষার প্রভাব আছে, একটু লিখেন দেখি চর্যাপদে কয়টি ভাষার প্রভাব আছে। বুঝতে পেরেছি, এই জন্য সিরিয়াসলি পড়েন, হলে তো ভালোই, সমস্যা কি? লিখো চর্যাপদে বাংলা ব্যতীত, বাংলা ব্যতীত অসমিয়া, অসমিয়া কমা দিয়ে লিখবে উড়িয়া, ওই যে লিখে দিয়েছে দেখো, উড়িয়া, মৈথিলি, হিন্দি, এই 4টি ভাষার প্রভাব আছে। তাহলে চর্যাপদে বাংলা ব্যতীত অসমিয়া, উড়িয়া, মৈথিলি, হিন্দি, এই 4টি ভাষার কি আছে? প্রভাব আছে। ওকে, এবার বলেন চর্যাপদ থেকে আপনাদের আর কারো কোথাও কোনো জিজ্ঞাসা আছে কিনা? আজকে 2টা ক্লাসে একই ধরনের টপিক পড়ালাম, চর্যাপদই পড়ালাম। কালকে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন পড়বো, তারপর অন্ধকার যুগ, বৈষ্ণব পদাবলী, এগুলো পড়বো কালকে।
আপনারা একটু রিডিং পড়ে দেখেন আপনারা যা পড়েছেন মানে লিখেছেন এই লেখার মধ্যে থেকে কারো কোথাও কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন আছে কিনা। হুম। ওকে, রাজশাহী কাজদায় দেখা হবে আগামী মাসেরই ডিসেম্বরে আসছে ক্লাস। বাংলা ব্যতীত 4টি ভাষার প্রভাব আছে: অসমীয়া, ওড়িয়া, মৈথিলি, হিন্দি। ক্লাস কখন শুরু হয়? কালকে 7টায় প্রিলির একটা ফ্রি ক্লাস আছে সম্ভবত, কাল 7টায়, এবং 3টায় মনে হয় প্রাইমারির একটা ফ্রি ক্লাস আছে। ওকে, তাহলে একটু লিখো, আর একটু তথ্য লিখে শেষ করে দিচ্ছি। লিখবেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদের গ্রন্থ। বুদ্ধিস্ট মিস্টিক সংস। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদের গ্রন্থ। না স্যার, আমি কোনো ব্র্যান্ড না, কনফিডেন্স ব্র্যান্ড। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত থ্যাংক ইউ। সাবরিনা ক্লাস নিতে হয়, কিছু করার নাই তো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদের গ্রন্থ বুদ্ধিস্ট মিস্টিক সংস। এরপর তার মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী বা প্রাচীন বাংলা। তার মধ্যে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী বা প্রাচীন বাংলা। ওকে, এরপর লিখো হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে সান্ধ্য, সন্ধ্যা বা আলো আধারী ভাষা বলেছেন। আলো আধারী ভাষা। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে সান্ধ্য, সন্ধ্যা বা আলো আধারী ভাষা বলেছে। ওকে, শুনুন, এগুলো পড়বেন, এগুলো পড়ার পরে ধীরে ধীরে আরো কিছু তথ্য অ্যাড করতে থাকেন। আসলে এখন প্রশ্ন অনেক ডিপ থেকে হচ্ছে, এবার চর্যাপদে যে প্রশ্নটা আসলো, কিংবা যে যে পদগুলো পাওয়া যায় এগুলো প্রাচীন বাংলার মতো করে কে রূপদান করেছেন, সুকুমার সেন, এই ধরনের প্রশ্ন তো আসলে অনেক টাফ। আচ্ছা স্যার, শারমিন ধন্যবাদ স্যার, অহর্নিশ ভালো আছে। ওকে, তো আপনারা নানা জায়গা থেকে যুক্ত হয়েছেন এখানে। স্যার লিটন, তুমি পড়লে তোমার মনে থাকবে স্যার, বারবার রিডিং পড়তে হবে। হ্যাঁ, বারবার রিডিং পড়লে একটা সময় কি সেট হয়ে যাবে। তো বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছো, দেখা হয়েছে, ভালো লাগলো, অনলাইনে হলেও অন্তত। ঠিক আছে, তোমরা ভালো করে পড়াশোনা করো, যেহেতু সার্কুলার দিয়ে দিয়েছে, এখন তার সময় নেই, সিরিয়াসলি পড়াশোনা শুরু করো। যারা নতুন শুরু করছো একদম, যদি কোনো কারণে এই 2 মাস যে সময় আছে 2 মাস পড়ো, যদি কোনো কারণে মনে করো যে না আমার হয়নি, কোনো কারণে যদি না হয়ে থাকে, তখন আবার কি করবে, যেদিন পরীক্ষা দিবে পরদিন থেকে আবার
পরের বিসিএস এর প্রিপারেশন শুরু করবে। হ্যাঁ স্যার, পড়েন না, একটা বই সিরিজ আপনারা কমপ্লিট করেন না। প্রত্যেকটা সিরিজেই কি আছে, পাস করার মতো, প্রিলি পাস করার মতো উপাদান আছে। পড়াটা হলো ফ্যাক্ট। ওকে, বরিশাল মাস্ত মাত্রই ক্লাস নিয়ে আসলাম গতকাল। থ্যাংক ইউ কাশেম। তাহলে আজকে এখানে শেষ করে দিলাম, কালকে দেখা হবে তোমাদের সঙ্গে জাস্ট 7টায়। ওকে, আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। বাংলা 30 মার্ক কিভাবে বন্টন হবে স্যার, এটা আসলে এখনো বলেনি, ওইরকম হয়তো বলা নেই। বাংলা জাস্ট আমি যেটা সার্কুলার দেখলাম, বাংলায় 30, ইংরেজিতে 30 এভাবে দেওয়া আছে। বন্টন যাই হোক, তোমাকে তো যা আছে সবই পড়তে হবে, বন্টনের টেনশন নিয়ে লাভ নেই। থ্যাংক ইউ। ওকে, তাহলে ভালো থাকবেন, শুভরাত্রি। হ্যাঁ, এখনো তো প্রিপারেশন নিতে চাইলে তো ভালো, এখনই সময়, অনেকদিন সময় পাবে, যদি ঠিকভাবে প্রিপারেশন নিতে পারেন ভালো হবে। বাংলা ব্যাকরণে আমার 9-10 এর বোর্ডের যে ব্যাকরণ বইটা আছে, দুইটা পড়তে পারেন, আগেরটা এবং নতুনটা। তারপরে কনফারেন্সের একটা বই আছে, সেটা পড়তে পারেন, বা যে কোনো গাইড পড়তে পারেন। আমরা আসলে বই নিয়ে খুব বেশি টেনশন করি, কিন্তু আসলে যে কোনো একটা বই পড়লেই কিন্তু হয়। আপনি দেখেন আপনার পড়তে কোন বইটা ভালো লাগে, সেই ধরনের বই নেন। থ্যাংক ইউ। ওকে, শুভরাত্রি, ভালো থাকবেন। আর কোনো, এরপর দেখেন পড়তে গিয়ে কোনো কনফিউশন হলে কালকে তো আমি ক্লাস নিব, কালকে আবার বেসিক থেকে রিটেন কভার করা যায় এরকম যদি প্রিপারেশন নিতে চান, তাহলে প্রিলি এবং রিটেন একসাথে পড়বেন। সেক্ষেত্রে যদি আপনি কোচিং করতে পারেন, কনফারেন্সের যে ফাউন্ডেশন কোর্স আছে, ফাউন্ডেশন কোর্সটা করতে পারেন, কারণ এখানে রিটেন এবং প্রিলি পড়ানো হবে। আর যদি কোচিং করতে না পারেন, প্রিলির পাশাপাশি রিটেনের যে প্রশ্নগুলো এসেছে বিগত 35 থেকে যদি ধরেন 35 থেকে 46তম পর্যন্ত, সেই প্রশ্নটা যদি তুমি প্রশ্নের উত্তরগুলো যদি কি করো, বিশ্লেষণ করে করে পড়ো, ও উত্তরগুলো যদি কয়েকবার রিডিং পড়ো, তোমার অনেকটাই ক্লিয়ার হবে। ওকে, তাহলে মোটামুটি শেষ। ভালো থাকবেন সবাই।